নীরব রাজকুমারী এবং কথা বলা রাজকুমারী। অনেক অনেক আগের কথা, পাহাড় প্রাচীর ঘেরা এবং অন্তহীন বনে ঢাকা এক রাজ্যে দুজন রাজকন্যার জন্ম হয়। একজন ভদ্রতার সাথে কথা বলেছিল, সত্যি একটু বকবক করার মতো তার কণ্ঠস্বর। অন্যজন আলোকবর্তিকা প্রতিটি করিডোর জুড়ে ছিল, কিছুই বলল না। ছোট রাজকন্যা কিভাবে এত নীরব হয়ে গেল তা কেউ জানত না। মুকুট ছাড়া রানী আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তার কণ্ঠস্বর তরবারির চেয়েও বেশি ওজন বহন করে। হ্যাঁ না, এত সিরিয়াস হওয়ার দরকার নেই। কেউ তোমাকে দেখছে না, ফ্যালনের ছাড়া কেউ দেখছে না তোমায়। তাছাড়া এত বড় ড্রেস পরে আমি নিজেই হোঁচট খাচ্ছি, কিন্তু তবুও যাচ্ছি। যাই হোক, তোমার কি মনে হয় আমার ল্যাভেন্ডার জাতীয় কিছু পরা উচিত ছিল? তোমার মনে হতে পারে পোশাকের ব্যাপারে এটা ওটা কি। তার উদ্দেশ্য ভালো ছিল। হান্নার পরিবার তার অবস্থা নিয়ে এতটাই চিন্তিত ছিল যে তারা আশা করেনি যে সে কোনো অনুষ্ঠানে কেন্দ্রবিন্দুতে আসবে। প্রিন্স ম্যালরেক, তাই না? আমি শুনেছিলাম আপনি দেশের পূর্ব দিক থেকে এখানে চলে এসেছেন। আপনার সফর কেমন ছিল? পাহাড় কেমন লাগে আপনার? আরিয়া পিয়া 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 পিয়া। হান্নার মধ্যে এমন কিছু ছিল যা কেউ জানত না। হান্না কথা বলতে পারত না, কিন্তু সে এমন কিছু শুনতে পেত যা অন্য কেউ শুনতে পেত না। এই জায়গা আমাদের বাড়ন্ত শরীরের জন্য অনেকটাই ছোট। প্রকৃতি। নীরব রাজকুমারী শুধুমাত্র কম্পনই অনুভব করতে পারত না, বরং প্রকৃতির ভাষাও বুঝতে পারত। কি সুন্দর এই মাছগুলো! গাছ, নদী কখনোই একজন নীরব পথচারীকে লক্ষ্য করেনি। আসলে হান্নার মতো একজন পথচারী তাদের কাছে আরো স্বাভাবিক ছিল, এবং হান্না এমন জিনিস শুনে তার শান্তি খুঁজে পেয়েছিল যা সে কখনোই ব্যাখ্যা করতে পারেনি। কিন্তু সাম্প্রতিক অতীতে হান্না সাহায্যের জন্য একটি অস্বস্তিকর দীর্ঘশ্বাস শুনছিল। গাছেদের সাথে তোমার কথা হয়? ও ডার্লিং, ও সোনা। তুমি তো বিরক্ত। বেচারা ছোট্ট জিনিস, তার কোনো বন্ধু নেই বলেই সে নিজেকে তৈরি করেছে। কিছুক্ষণ হাঁটার পর সে শুনতে পেল তারা জ্বলে, তারা মোচড় দেয়, তারা মিথ্যা ফিসফিস করে। ওরা জ্বলে, ওরা মরে, ওরা চুপি চুপি কথা বলে। হান্না ভয় পেত। সে সবসময় বনকে তার বাড়ি মনে করত, কিন্তু বনের যে অংশে পা কখনো তার স্পর্শ করেনি সেখানে যাওয়ার সাথে সাথে তার অস্থিরতা অনুভব করতে পারত। আর এটা ছিল কথা বলা গাছ। সত্যি কি এটা হতে পারে? হান্না মনে মনে ভাবল। কিন্তু রুটপিকার তো কেবল একটা মিথ। আমি রয়্যাল লাইব্রেরিতে এই বিষয়ে পড়েছি। রাজ্যের রক্ষক, কালো যুগের সাক্ষী। বাহ! হান্না বিশাল গাছের ছাল স্পর্শ করে অবাক হয়ে গেল। গাছটি জ্বলে উঠল। গর্ব, লোভ আর ভয়, এসব কিছু লুকোনো আছে প্রাসাদের মধ্যে। হান্না যখন হাত সরিয়ে নিল তখন তার হাতের তালুতে একটি হালকা লণ্ঠনের আকৃতি দেখা গেল, যার আলো ঝিকিমিকি করছিল। এই প্রদীপের আলো জ্বলতে থাকুক। শিখা। ভেবেছিল হান্না, এটা কি জাদু? ওহ, এটা জাদু ছিল। প্রাসাদে ফিরে হান্না উন্মুক্তভাবে তাদের সবাইকে সতর্ক করার চেষ্টা করল, কিন্তু তারা লণ্ঠনটি দেখতে পেল না। এটা কি শুধু আমার কাছেই দেখা যাচ্ছে? ও না, এই স্যুপটা আবার নিয়ে আসা হয়েছে। আমি বলেছিলাম মাশরুম যেন না দেওয়া হয়। ঠিক বলেছি, এটা জঘন্য।
হ্যাঁ, সবচেয়ে খারাপ মুহূর্তে। শব্দ না শুনে তো কেউ আর চিৎকার করতে পারে না, তাই না? আমি একটা স্কুল খুলবো ওর মতো ছেলে মেয়েদের জন্য। ওহো আমার সোনা। তারা শোনেনি, তারা কখনো শোনেনি। হেরে গিয়ে হান্না গাছের কাছে ফিরে এলো। তার মনে বিভ্রান্তি। এটা দেখে গাছটি তাকে যেন বুঝতে পেরেছে। কাঁপতে কাঁপতে 3টি পাতা ঝরে পড়ে। হান্না যখন তাদের তুলে নেওয়ার জন্য তাদের প্রতিটি পাতা স্পর্শ করল, তখন তাদের রং বদলে গেল, লাল, নীল এবং হলুদ। লুকিয়ে থাকা আগুনের মধ্যে পাপ থাকে। এই সব পাপকে মুক্ত করতে হবে। যখনই এই পাতায় মিথ্যের প্রতিচ্ছবি দেখবে, তা পুড়িয়ে ফেলবে। গর্ব, লোভ আর ভয়, নীরব পাপগুলো প্রাসাদের মধ্যে লুকিয়ে থাকে। হান্না পাতাগুলো ধরে রাখল, আলতো করে কিন্তু নীরব দৃঢ়তার সাথে। পরের দিন প্রথম পাপ, অহংকার খুঁজতে খুঁজতে হান্না প্রতারণার হৃদয়ে প্রবেশ করলেন, রয়্যাল কাউন্সিল চেম্বারে। তিনি সেখানে সবচেয়ে জাঁকজমকপূর্ণ দাবি শুনতে পেলেন, কিন্তু তার হাতের তালুতে থাকা লণ্ঠনটি জ্বলে উঠল না। তারপর তিনি স্যার ল্যান্সলটকে শুনতে পেলেন, আমরা ট্রান্সভার্সকে আক্রমণ করি এবং যারা আমাদের বিরোধিতা করে তাদের জন্য এটি স্থাপন করি। স্যার ল্যান্সলট, উনি শান্তির কথা নিয়ে এসেছেন। উনি কিভাবে আক্রমণ করবেন? হান্নার হাতের তালুতে ব্যথা হচ্ছিল, লণ্ঠনটি ছিল। তিনি 3টি পাতা বের করলেন এবং লালটি প্রায় স্যার ল্যান্সলটের দিকে এগিয়ে দিল। এটি উজ্জ্বল হয়ে উঠল এবং তার প্রতিচ্ছবি দেখালো। ঠিক তখনই অদ্ভুত কিছু ঘটে গেল। স্যার ল্যান্সলট সত্য কথা বলতে শুরু করলেন। শান্তি পরাজিতদের জন্য এটি আমার শ্রেষ্ঠত্ব দেখানোর একটা সুযোগ। তুমি কি মনে করো আমি এটা ছেড়ে দেব কারণ তুমি শান্তি চাও? আপনার রাজত্বে? এই কারণেই কি তুমি আগে এত যুদ্ধের জন্য চাপ দিয়েছিলে? শুধুমাত্র তোমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য এত কিছু হারিয়ে গেল? আমার গর্বকে খুশি করার জন্য আমরা এই রাজ্যকে আর কোনো যুদ্ধে নিয়ে যাচ্ছি না। স্যার ল্যান্সলট, আপনার কাঁধ এই সময়ে দাঁড়িয়ে দায়িত্ব পালন করার মতো শক্তিশালী নয়। আমরা সর্বসম্মতিক্রমে আপনাকে ভোট দিই না। কি না মানে আমি জানি না কেন আমি এই কথাটা বলেছিলাম, কিন্তু হান্না জানতো লণ্ঠনের ঝিকিমিকি আলোকগুলির মধ্যে একটি শান্ত হয়ে যাওয়ার সাথে সাথে সে হাসল এবং লাল পাতা জ্বলে উঠল। যুদ্ধক্ষেত্রে আর অহংকার রাজত্ব করবে না। আমার লোকেরা ইতিমধ্যে ক্ষুধার্ত এবং এখানে আমার কাছে একজন দুর্বৃত্ত নেতা আমাদেরকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাচ্ছেন বিনা কারণে। ক্ষুধার্ত এই কথা শুনে হান্নার হাতের তালু জ্বলতে শুরু করলো। কাছাকাছি কি আর কোনো পাপ থাকতে পারে? অপেক্ষা করুন, সেই সুগন্ধ কোথা থেকে আসছে? হান্না গন্ধের পিছনে পিছনে গেল। হান্না একটা পুরনো অ্যাম্ফি থিয়েটারে পৌঁছে গেল। একটা বন্ধ কাঠামো, প্রায় ভেঙে পড়ার উপক্রম। এই জায়গাটা কেমন করে একটা ভোজের মতো গন্ধ পায় সে ভাবল। আরেকটা ট্রে, টেবিলটা মোটা করে দাও, চলো। আচ্ছা, রাজকীয় রাঁধুনিদের এখন তাদের খাবারের সাথে আরো রাজকীয় হওয়া দরকার। হান্না খুবই হতবাক হয়ে গেল। এটা একটা ভোজের মতো ছিল। রাজকীয় রাঁধুনিরা জনসাধারণের জন্য রেশন থেকে চুরি করছিল এবং সম্ভ্রান্তদের খাওয়াচ্ছিল। তার হাতের তালুতে সবুজ পাতা উজ্জ্বল হয়ে উঠল। সে পাতাটা ধরেছিল এবং তারপরই ঘটেছিল। দাঁড়াও, কে বাজালো এই ঘন্টা? এই অ্যাম্পি থিয়েটারটি বহু বছর ধরে বন্ধ। হঠাৎ করে দেয়াল ভেঙে পড়ে এবং অ্যাম্পি থিয়েটারটি রাজন্যবর্গের সাথে রাস্তায় টেলিপোর্ট করা হয়। কি? এরা পিকনিক করছে? আমরা এখানে না খেয়ে আছি। এটা জাদুবিদ্যা? ও, আপনার এবং স্যার ল্যান্সলটের মতো রাজন্যবর্গ এবং নেতাদের চেয়ে আমি জাদু গ্রহণ করব? কাউন্সিলের প্রধানকে ডাকুন। এবং ডমিনো প্রভাব এখান থেকেই থেমে থাকেনি, কারণ কাউন্সিলের প্রধান ছিলেন রানী স্বয়ং নিজেই। তুমি জানো না তুমি না থাকার সময় এখানে কি কি হয়েছে? এই সমস্ত মানুষেরা সারা প্রাসাদে ঘুরে বেরিয়েছে, আর এইরকমই এক রাতে সব ফাঁস হয়ে গেছে। হে ভগবান, স্যার ল্যান্সলট থাকা সত্ত্বেও এই সমস্ত কিছু হয়েছে। আমি আতঙ্কিত।
তুমি এসবের ব্যাপারে কিছু জানতে? আমি মানে পুরো বিষয়টা ঠিক করে হলে সবটা বলো। এবং এটি ছিল শেষ পাপ। ভয়ে ছায়ায় লুকিয়েছিল না, এটি রয়্যাল কাউন্সিল চেম্বারে বাস করত, যেখানে সত্য নীরবতার নিচে দম বন্ধ হয়ে যেত। মহারানী, আপনি সমালোচনাকে হালকাভাবে নিতে পারেন না। স্যার ল্যান্সলট এটা খুব ভালো করে জানেন, আর এটা প্রয়োগ করেই উনি আপনার প্রিয় পাত্র হয়েছেন। আমাদের আগে সচিব, যিনি সত্যি বলার জন্য তার পথ খুইয়েছেন। আপনি এটা কি করেছেন? আমি জানি না আমি এরকম কেন বললাম। মহারানী, আমি ভুল করেছি। তোমার সাহসিকতার জন্য অনেক ধন্যবাদ মহারাজ। আমি এদেরকে নিয়ে অনেকটাই ভীত। অনেক সময় আমার অহংকার আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে দিচ্ছে না। হান্না তখন বুঝতে পেরেছিলেন, অবশ্যই রানীর মেজাজ কঠিন ছিল, কিন্তু কাউন্সিলদের তাদের পদ হারানোর ভয়ে তাদের কাজ করা থেকে বিরত থেকে আরও বড় পাপ করছিল। কারণ এটি যে ব্যক্তি তাদের কর্তব্য পালন করতে অস্বীকার করে, সে অত্যাচারীর চেয়েও বড় পাপী। এবং ডোমিনোদের পতনের সাথে সাথে একের পর এক পাপগুলো, অহংকার, লোভ এবং ভয়, এই তিনটি পাপ কেবল প্রাসাদের স্তম্ভগুলিকেই ধীরে ধীরে ফাঁকা করে দিচ্ছিল না, বরং রাজ্যের অগ্রগতিও আটকে রেখেছিল। তারা সবাই রুটপিকারের চারপাশে জড়ো হয়ে গেল। কেউ জানতো না কি আশা করা উচিত, কিন্তু তারপর সত্যি কথা বললেই সবকিছু বজায় থাকে, আর তখন নীরবতা কেউ শোনা যায়। দাঁড়াও, আমি কি কিছু শুনতে পেলাম? নিঃশব্দ রাজকুমারী এবার আমাদের মাধ্যমে কথা বলবে। নৈশব্দের মধ্যে থেকেও সে তার কথা রাখতে পেরেছে। একবারের জন্য টেরেসা কিছুই বললেন না, আর সেই নীরবতার মধ্যে অবশেষে তিনি তার বোনের কথা শুনতে পেলেন। আর ঠিক এমনই ছিল, প্রাসাদটি আসল নেতা খুঁজে পেয়েছিল একজন রাজকুমারীর মাধ্যমে, যিনি কথা বলতে পারতেন না। রাজকুমারী তেরেসা, রাজা, রানী সকলেই আনন্দের সাথে তাদের নতুন আধ্যাত্মিক নেতার কাছে মাথা নত করলেন। কিন্তু হান্না মুকুটটি নিতে চাইছিলেন না। রাজকন্যা টেরেসা তার বোনের মাথায় মুকুটটি তুলে দেন এবং উৎসাহ দেন রাজসভাকে পরিচালনা করার জন্য। আমার রাজত্বে তোমার কণ্ঠ দিয়ে রাজকার্য হবে। এটি কেবল নীরবতা ছিল না যা রাজ্যকে বাঁচিয়েছিল বা যেটি শাসিত, কিন্তু তাদের মধ্যে সম্প্রীতি। তারা একসাথে প্রমাণ করেছে শক্তি উভয়ের মধ্যে নিহিত।